সামনের এই রোডটা দেখতে পাচ্ছ, এটা হলো মিরিক রোড, এটা হয়ে দার্জিলিং যাওয়া যায়। আর এই যে রোডটি দেখতে পাচ্ছ, আমরা এখন এই রোডটা ধরবো, কার্শিয়াংয়ের রোডটা ধরলাম, কার্শিয়াং হয়ে দার্জিলিং যাব। আমরা স্কুটি নিয়ে যাচ্ছি, নিজেদের মতো নিজেরা ঘুরতে পারবো, যেখানে ইচ্ছে সেখানে দাঁড়াতে পারবো। ওয়েলকাম টু দার্জিলিং। আর কার্শিয়াং এখান থেকে লেখা আছে 13 কিলোমিটার, আর দার্জিলিং লেখা আছে 45 কিলোমিটার। আমাদের পথের সাথী দুদিনের জন্য থাকবে, আমাদের ভালোভাবে সাথ দিক, এটাই আমরা আশা করছি এর থেকে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বাইক চালানোর পর অবশেষে আমরা চলে আসলাম কার্শিয়াং শহর। আর এখান থেকে তিস্তা নদী এবং শিলিগুড়ি শহরটা পুরোটাই দেখা যাচ্ছে। 7407 ফুট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। আর আমাদের ভারতবর্ষের সবথেকে উঁচু স্টেশন হলো এই ঘুম স্টেশন। আর এই ঘুম স্টেশনের পাশ দিয়ে এই রোড দিয়ে আমরা চলে যাব দার্জিলিং ম্যালের দিকে। আর এখান থেকে 4 চাকা এন্ট্রি করা যায় না, বাইক যারা নিয়ে যাবে স্টার্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। তো এখান থেকে আমরা 400 মিটার মতো হাঁটিয়ে নিয়ে যাবো ওদিকে। ম্যাল রোডে ঢুকেই সঙ্গে সঙ্গে ডান দিকে দেখতে পাবে এমন বড় বড় অক্ষরে লেখা আছে আই লাভ দার্জিলিং। আর আমরা যেদিকে বাইকটা নিয়ে যাচ্ছি এদিকে সোজা গেলেই ম্যাল রোড। ফাইনালি আমরা হোটেলে চলে আসলাম। আমরা দুজন থাকবো মাত্র 1000 টাকায়। ম্যাল রোডের কাছেই এত সুন্দর একটা হোটেল। টোটাল মনে হচ্ছে ভারতবর্ষের মানুষ দার্জিলিং চলে এসেছে ফ্রি এসি হাওয়ার খেতে। আর হোপের সামনে জাস্ট ভিড়টা দেখো, এখানে লেখা আছে কুইন্স অফ হিল, আর এখানে লেখা আছে দার্জিলিং। দার্জিলিংয়ের যে সৌন্দর্যটা এই টি শার্টের উপরে ফুটিয়ে তোলা হয়েছে। দার্জিলিংয়ে যারা এসে একটু শপিং করবে বলে ভাবছে, বাজেট কম, তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। আমি চলে আসলাম ভারতের দ্বিতীয় উচ্চতম রেল স্টেশন দার্জিলিং, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6812 ফিট উপরে। এই যে দেখতে পাচ্ছ একটা ইঞ্জিন ছাড়লো এখান থেকে, ওই যে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যাচ্ছে ওই একটা, আর এদিকে বরফে পুরো সাদা হয়ে আছে। এই বন্ধুরা কেমন আছো সবাই, আশা করছি ভালো হয়ে আছো। আর নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আমি এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে। আর আমার ভিডিও ইন্ট্রো থেকেই বুঝেই গেছো আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। আর আমি দেখাবো কতটা কম খরচে দার্জিলিং ভ্রমণ করা যায়। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমে বাঙালির একটাই ঠিকানা, সেটা হলো দার্জিলিং। আর এই দার্জিলিং সব থেকে কম খরচে একদম বলতে পারো একটা বাজেট ট্যুর এটা। আর আমি এই ট্যুরটা কিভাবে সম্পূর্ণ করব তোমাদের কাছে সেটা তুলে ধরবো, তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে। আর এখন আমি আছি শিয়ালদা স্টেশনের বাইরে, দেখতে পাচ্ছ আমার পিছনে আছে শিয়ালদা স্টেশন। আর এখন আমি ভিতরে যাব, গিয়ে টিকিট সংগ্রহ করব। বন্ধুরা মাত্র 3500 টাকায় কলকাতা থেকে দার্জিলিং যাওয়া আসা, থাকা খাওয়া এবং বাইক নিয়ে সম্পূর্ণ দার্জিলিংটা ঘোরা কিভাবে সম্ভব আমি সেটাই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর অনেক ইনফরমেশান মিস হয়ে যেতে পারে, যেটা তোমার দার্জিলিং ট্যুরে অনেক কাজে দিতে পারে। আর এখন আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনের মধ্যে, কারণ আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। আমরা কোন ট্রেনে যাচ্ছি এবং ট্রেনের টিকিট প্রাইস কত, এমন ছোট ছোট ইনফরমেশান আমি সব কিছু দিয়ে দেবো, কারণ এটি একটি বাজেট ট্যুর। আর দার্জিলিংয়ের এই ভিডিওটি হতে চলেছে সম্পূর্ণ বাজেট ট্যুরের গাইডলাইন ভিডিও। তো দেখতে পাচ্ছ আমি টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। আর এখানে এখন লাইনে দাঁড়াবো। লাইনে দাঁড়ানোর পর তোমাদের দেখাবো আমি টিকিট প্রাইস কত নিল আমার থেকে। 10 মিনিট লাইনে থাকার পর দেখতে পাচ্ছ আমরা টিকিট নিয়ে নিয়েছি। আর এটা যেহেতু একটা বাজেট ট্যুর হবে, তাই আমরা জেনারেলের টিকিট কেটেছি। আমাদের ট্রেন দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের নাম হলো শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল, যেটা প্রত্যেক দিন রাত 10:15 শিয়ালদা থেকে ছাড়ে এবং সকাল 7:50 এনজিপিতে গিয়ে থামে। এখন আমরা যাব 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর গিয়ে দেখবো আমাদের দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে কিনা। আর আমাদের যেহেতু এটা একটা বাজেট ট্যুর হতে চলেছে, তাই এই ট্যুরের আমরা জেনারেল কোচে আমরা এই সম্পূর্ণ ভ্রমণটা শেষ করব। তো চলো এখন যাওয়া যাক 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে। অনেকেই ভাবছো এতটা রাস্তা জেনারেলে সিট না পেলে কীভাবে যাবে, তাদের উদ্দেশ্যে বলছি এখন জুন মাস, আর এই মুহূর্তে দার্জিলিংয়ে প্রচণ্ড ভিড়। আর তার সত্ত্বেও জেনারেল কতটা খালি তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। ফাইনালি আমরা চলে আসলাম 14 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে, আর আমরা ধীরে ধীরে জেনারেল কোচের দিকে এগিয়ে যাব।
বাপ রে, এখানে জেনারেল কোচের ভিড়টা জাস্ট দেখো, লাইন দিয়ে উঠতে হচ্ছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এই ট্রেনটিতে 4টে জেনারেল কোচ থাকে, যেটা পিছনে থাকে 2টো আর সামনে থাকে 2টো, যেটা অনেকে জানেই না। আর আমরা এখন একটু কষ্ট করে হেঁটে সামনে চলে যাব, আর সামনে গিয়ে দেখাবো জেনারেল কোচে ভিড় আছে কিনা। আর ওখানে আমি তোমাদেরকে দেখালাম জেনারেল কোচের ভিড়টা কেমন। আর এখন আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে পুরো একদম প্রথমে। আর এটা হলো S1, এখানে শেষ। এরপরে আবার 2টো জেনারেল কামরা, ওদিকে 2টো জেনারেল কামরা একদম প্রথমে ছিল, আর এদিকে লাস্ট মানে একদম ইঞ্জিনের কাছেই 2টো জেনারেল কামরা। তো আমি দেখাবো এখানে জেনারেল কামরায় কতটা কি ভিড় আছে। এই S1 শেষ, আর এই হলো জেনারেল 2টো কোচ। আর আমি আমার সিটটা দেখাচ্ছি, দেখো। আর এদিকে হলো এই জেনারেল কোচ, দেখতে পাচ্ছ সবাই শুয়ে আছে, এটা হলো আমার সিট। আর আমার সাথে যাচ্ছে সাজিদ, এটা হলো আমার পার্টনার। আর জেনারেল কোচ কতটা খালি দেখো। আমি আরেকটা কোচ দেখিয়ে আসছি, জাস্ট একটু কষ্ট হবে, হেঁটে সামনে আসলেই ঝামেলা শেষ। জেনারেলে যাবে একদম বসে বসে। দেখতে পাচ্ছ এদিকে এদিকে পুরো ফাঁকা, যতটা ক্রাউড যা আছে সামনে আছে। তো তোমরা দেখলে আমরা জেনারেল কোচের সিট পেয়ে গিয়েছি খুব মানে সহজেই। আর ফার্স্ট টাইম ওদিকে আমি দেখিয়েছিলাম, ওদিকে প্রচন্ড ভিড়, একটু হয়তো কষ্ট হবে, হেঁটে সামনে চলে আসলেই আরামসে সিট পেয়ে যাবে। কারণ জেনারেলে খুব একটা ভিড় হয় না এই যে দার্জিলিং মেলটা আছে, কারণ দার্জিলিং মেলে স্টপেজ খুব কম। শিয়ালদা থেকে ছাড়বে বর্ধমান জংশন, তারপরে বোলপুর শান্তিনিকেতন, তারপরে স্টপেজ হলো মালদা টাউন, তারপরে কিষানগঞ্জ, তারপরে 8টা সাড়ে 8টা নাগাদ নামিয়ে দেবে NGP-তে। তো আমার এই ফার্স্ট টাইম দার্জিলিংয়ে, আমি জানি না কেমন কি এক্সপিরিয়েন্স হবে। আর আমরা NGP-তে নেমে ওখান থেকে আমরা স্কুটি রেন্ট করব। স্কুটি রেন্ট কতটা কি ভাড়া পড়ছে, এবং আমরা কতদিন থাকছি, কি কি জায়গা এক্সপ্লোর করছি, আর কতটা আনন্দ করছি, ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে দেখো। আর ভিডিওটা খুব হেল্পফুল হবে যারা হঠাৎ একটা ট্যুর করার প্রিপারেশন নিচ্ছ, বা ভাবছো একটা বাজেটেবল ট্যুর, একদম খুব কম বাজেটে আমি দেখাবো যে আমি লাস্ট পর্যন্ত আমি ক্যালকুলেটর মেরে দেখাবো যে আমাদের এই ট্যুরে কতটা খরচ হচ্ছে। আর সেইভাবে তোমরা ট্যুর করলে সেম সেই খরচই হবে। অবশেষে আমাদের ট্রেনটি ছেড়ে দিল, আর আমাদের ট্রেনটি একদম জাস্ট টাইমে ছেড়েছে। 10টা বেজে 15-তে ছাড়ার কথা ছিল, 10টা বেজে 15-তেই ট্রেনটি ছেড়েছে। নাই চলো ঘুমিয়ে পড়া যাক, দেখা হচ্ছে সকালে। আর সকালে উঠেই আমরা NGP-তে গিয়ে স্কুটি বুক করব, আর কেমন কি ওখানে প্রসেস আছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো টাটা, বাই, গুড নাইট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর জাস্ট কিছুক্ষণ আগে আমরা নামলাম NGP স্টেশনে। আর প্রথম যে ওভারব্রিজটা ছিল, ওভারব্রিজের ভিড়টা দেখালাম, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। দার্জিলিংয়ে গিয়ে কী হবে জানি না। আর এখন আমরা আর একটা যে ওভারব্রিজ আছে, এই যে ওভারব্রিজ, এটাতে চলে আসলাম। এটা দিয়ে এখন আমরা বাইরে যাব, আর বাইরে গিয়ে আমরা স্কুটি বুক করব। দেখা যাক এত ভিড় আমরা স্কুটি পাই কি না। তো চলো এখন আস্তে আস্তে আমরা ওভারব্রিজ দিয়ে মেন রোডের দিকে যাওয়ার চেষ্টা করবো। NGP স্টেশনের লাস্ট ওভারব্রিজ দিয়ে আমরা 1 নম্বর স্টেশনের বাইরে চলে আসলাম। আর বাইরে এসেই দেখতে পাচ্ছ এখানে প্রচুর দোকান আছে, সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলতে পারো এখানে। আমরা ট্রেন থেকে নেমে কোনো দিকে ফোকাস দিচ্ছি না এখন, কারণ আমরা প্রথমে স্কুটিটা রেন্টে নেব। এখন আমরা যাচ্ছি যে যেখান থেকে স্কুটি রেন্টে দেয় আর কি, সেখানে। তো ওখানে গিয়ে দেখাবো কী কী প্রসেস আছে স্কুটি রেন্টে নেওয়ার। তো চলো। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজতে চললো, আর আমরা একটু তাড়াহুড়ো করছি এই কারণেই, দেখতে পাচ্ছ রাস্তায় বৃষ্টি পড়ছে। তাছাড়া আমরা যতটা তাড়াতাড়ি এখান থেকে স্কুটি রেন্টে নিয়ে বেরোতে পারবো, ততটা তাড়াতাড়ি আমরা দার্জিলিংয়ে পৌঁছাতে পারবো। আর আজকে আমরা স্কুটি কোথা থেকে রেন্ট করছি এবং কী কী প্রসেস লাগছে আর কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো তোমাদেরকে দেখাবো।
আর আমরা যেখান থেকে স্কুটি রেন্টে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি হেঁটেই যাচ্ছি, কারণ এনজিপি স্টেশন থেকে মাত্র ওয়ার্কিং ডিস্টেন্স 4 থেকে 500 মিটার রাস্তা। তোমরা স্টেশনে নেমেই দোকানের নামটা গুগল ম্যাপে মারবে, মেরে অনায়াসেই হেঁটে চলে আসতে পারবে। তবে স্টেশনের বাইরে এসে গুগল ম্যাপ ইউজ করবে, কারণ স্টেশনের মধ্যে থাকলে রাস্তা অনেকটা ভুলভাল দেখায়, তাই আমাদের অনেকটা ঘুরতে হয়েছিল। তো 1 নম্বর স্টেশনের বাইরে আসবে, গুগল ম্যাপ ইউজ করবে আর ডাইরেক্ট চলে আসবে এনজিপি বাইক রেন্টাল শপে। তো আমরা এখন ওখানে নিয়ে যাব, গিয়ে দেখব যে কী কী প্রসেসে স্কুটি বাইক পাওয়া যায়। এনজিপি বাইক রেন্টাল, এটাই হলো সেই রেন্টাল শপ যেখান থেকে আমরা বাইক রেন্ট করব। আর এটা হলো দোকানের ওনার, দেখতে পাচ্ছ। আর দোকানটা ঠিক কিছুটা এমন দেখতে, আর নাম্বার আমি ডিসক্রিপশান এবং স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নেবে। তো চলো এখন কালেকশান দেখা যাক কী কী আছে এখানে। আমরা যে স্কুটিটি রেন্ট করছি সেটা হলো টিভিএস এন্ট্রক 125। আর এখানে আর কি কি কালেকশান আছে আমি সেগুলোও তোমাদেরকে দেখাবো। শাটারটা তুলুক, দেখতে পাচ্ছ এখানে ওদিকে একটা এফজেড আছে, আর একটা ক্লাসিক আছে, ওদিকে একটা হান্টার 350 আছে। আর এই হলো আমাদের এন্ট্রক, যেটা আজকে আমরা এখান থেকে রেন্ট করছি। আর স্কুটিতে বসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখবো যে কন্ডিশন কেমন কি আছে। টেস্ট ড্রাইভ দিয়ে দেখা হবে। এখন দাদা চাবিটা একটু দাও, চাবি। এখানে বাইকের স্টক প্রচুর পেয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে নেই, কারণ এখন দার্জিলিংয়ে ফুল পিক সিজন চলছে। ওই কারণে আমি এসছি, এই এন্ট্রক একটাই পেয়েছি আমি, এটাই ছিল অবশিষ্ট, একটাই হয়তো আমার জন্যই ছিল। ম্যাক্সিমাম 7 থেকে 8 জায়গাতে কল করেছি, এন্ট্রক কোথাও নেই স্কুটি। আর পাহাড়ে একটু নতুন ড্রাইভ করে আমার সাথে যে আছে হয়তো একটু চালাবে, কারণ স্কুটি না হলে একটু সমস্যা হবে। পাহাড়ে গিয়ারওয়ালা গাড়ি একটু প্রবলেম হয়, যেহেতু আমরা সবসময় পাহাড়ে গাড়ি চালাই না, ওই জন্য। যারা আসবে স্কুটি ঠিকঠাকই আছে, অ্যাভারেজ। তো দেখতে পাচ্ছ আমরা ভিতরে চলে আসলাম। বলছি এখানে গাড়ি নিতে গেলে কী কী প্রসেস আছে? ড্রাইভিং লাইসেন্স লাগবে। ড্রাইভিং লাইসেন্স? ড্রাইভিং লাইসেন্স দিলেই হয়ে যাবে। এই ড্রাইভিং লাইসেন্স হলেই হয়ে যাবে। আমাদের পেপার ওয়ার্কিংয়ের কাজ প্রায় শেষ, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আমাদের টিভিএস এন্ট্রকটা পড়লো 650 করে পার ডে। আর 100 টাকা হলো এখানকার যে অথরাইজেশন কাগজের চার্জ, আর 2000 টাকা ডিপোজিট, তাই তো ভাই? 2000 টাকা ডিপোজিট, ওটা দিতে হবে। যখন স্কুটিটা এখানে রিটার্ন করবে ওটা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, ওটা কোনো প্রবলেম নয়। আর এখান থেকে হেলমেট তো দুটো, তাই না? দুটো হেলমেট, এবং তার সাথে মোটামুটি যা লাগে তুমি আরও এক্সট্রা গিয়ার নিতে পারো, যেমন রাইডিং গিয়ার যেগুলো হয়, রাইডিং স্যুট থেকে শুরু করে সব কিছু। আর আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশান এবং ভিডিওর মধ্যে। যারা আসবে আর ভাবছি স্কুটি নিয়ে 2 দিন বা 3 দিন দার্জিলিং ঘুরবে, গ্যাংটক ঘুরবে, এখান থেকে স্কুটি রেন্টে নিয়ে নিতে পারো। তো আমরা ফাইনালি পেয়ে গেলাম টোটাল অথরাইজেশন এবং অল সব কিছু কমপ্লিট। আর এটা হলো গাড়ির কাগজপত্র এবং আমাদের যে পারমিট যেগুলো হয় সেগুলো আর কি। এখন আমরা এখানে পেমেন্ট করব আর বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রেন্টাল শপ থেকে যারা বাইক বা স্কুটি রেন্ট করছো তাদের উদ্দেশ্যে বলছি, এটা একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা বাইকটাকে ভালোভাবে একটা ভিডিও করে নেবে, কারণ এই ভিডিওটা তোমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে, যে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, এটা তোমাদের নিজেদের সেফটির জন্য। আর যারা আমার মতো নতুন দার্জিলিংয়ে যাচ্ছ বাইক বা স্কুটি নিয়ে, এখানে গুগল ম্যাপের জন্য স্ট্যান্ড আছে কিনা মোবাইলে দেখে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বারবার মোবাইল বের করে চেক করা যায় না যে কোন রাস্তা দিয়ে যাব। তাই আমরা ছিল না, এখানে লাগিয়ে নিচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড। আর এটা লাগানোর সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাব পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। আর প্রথমে আমরা পেট্রোল ভরবো, আর এখান থেকে পেট্রোল পাম্প প্রায় 7 কিলোমিটার। আর এই যে রাস্তাটা যেতে যে পেট্রোলটা লাগে সেটাই রেন্টাল সব থেকেই পেয়ে যাবে তোমরা। অপেক্ষার অবসর ঘটিয়ে অবশেষে আমরা এনজিপি থেকে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আমি খুবই এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমার দার্জিলিং। আর আমাদের স্কুটিটি পার ডে ভাড়া নিয়েছে 650 টাকা করে, অর্থাৎ দুদিনে 1300 টাকা, এবং 100 টাকা নিয়েছে অথরাইজেশনের জন্য। পেট্রোল পাম্প আর মাত্র কিছুটা বাকি, ওটাই আমাদের শেষ কাজ। স্কুটিতে ফুল ট্যাঙ্ক তেল ভরবো, তারপর আমরা সোজা বেরিয়ে যাবো। তো দেখতে পাচ্ছি আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, পেট্রোলটা ভরে নেবো, নিয়ে ডাইরেক্ট চলে যাবো আমাদের লোকেশনের দিকে। চলো পেট্রোলটা ভরাবো। স্কুটিতে পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। আর এর ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 5 লিটার। এখানে কিছুটা তেল ছিল, আর আমাদের টোটাল 470 টাকা মতো বিল হয়েছে ফুল ট্যাঙ্ক। পেমেন্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব। আর এন্ট্রক স্কুটিতে কত করে মাইলেজ দেয় আমি সেটা কাল ফেরার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছি, আর এখানে না আছে কোনো ট্রাফিক, আর না আছে কোনো শহরের পলিউশন।
আর এরকম যেতে যেতে দেখতে পাচ্ছি এরকম ছোট্ট ছোট্ট কি সুন্দর গ্রামের মতো খুবই ভালো দেখা যাচ্ছে। আর আমি রোডের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। তো রাস্তাটি এখান থেকে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে এখান থেকে মিরিক হয়ে দার্জিলিং, আর আরেকটা রোড যাচ্ছে কার্শিয়াং হয়ে দার্জিলিং। এই যে সামনের এই রোডটা দেখতে পাচ্ছ, এটা হলো মিরিক রোড, এটা হয়ে দার্জিলিং যাওয়া যায়। আর এই যে রোডটি দেখতে পাচ্ছ কার্শিয়াং হয়ে দার্জিলিং যায়। সামনেই পাহাড় আছে দেখতে পাচ্ছ হয়তো তোমরা। এখন আমরা কার্শিয়াংয়ের রোডটা ধরলাম, কার্শিয়াং হয়ে দার্জিলিং যাব। আর সামনেই জাস্ট দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে, জাস্ট দেখো। একটা পাহাড় মানে গালিচার মতো পিছিয়ে আছে, তার মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে চায়ের বাগান। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে শুধু ভিউটা দেখো, কি বলবো। যারা স্কুটি নিয়ে আসবে তাদের টাকা সম্পূর্ণ আদায় হয়ে যাবে। আর শেয়ার গাড়ি বলো, বাসে বলো গেলে অতটা মজা নেওয়া যায় না। আমরা স্কুটি নিয়ে যাচ্ছি, নিজেদের মতো নিজেরা ঘুরতে পারবো, যেখানে ইচ্ছে সেখানে দাঁড়াতে পারবো। এখান থেকে বাস যায় শিলিগুড়ি থেকে ডাইরেক্ট দার্জিলিং পর্যন্ত যায়, 105 টাকা করে অফলাইনে ভাড়া নেয়, আর অনলাইনে কাটলে 110 টাকা করে। আর এখান থেকে শেয়ার ট্যাক্সিও তোমরা যেতে পারো, শেয়ার ট্যাক্সিতে গেলে পার পার্সন ভাড়া নেবে 350 টাকা। বাইকটা না চুজ করলে আমরা বুঝতে পারতাম না যে এতটা সুন্দর রাস্তা দিয়ে এরকম নিজেদের মতো করে ট্যুরটা কমপ্লিট করতে পারবো। ওয়েলকাম টু দার্জিলিং। আর কার্শিয়াং এখান থেকে লেখা আছে 13 কিলোমিটার, আর দার্জিলিং লেখা আছে 45 কিলোমিটার। আর এখন আমরা আছি দার্জিলিং গেট বলতে পারবো, এটা খুব সুন্দর একটা গেট দার্জিলিং। এখান থেকে পাহাড়ের ঢাল শুরু হয়ে গেছে একদম উপরে, আর সামনেই আছে একদম বিস্তীর্ণ খাড়া খাড়া পাহাড়। তো চলো আমরা এখন সামনের দিকে যাব আর গিয়ে দেখাবো কি কি দেখতে পাই সামনে। 1 থেকে 1.5 ঘন্টা বাইক চালানোর পর বাইকটা এখানে পার্কিং করলাম। আর এবার একটু রেস্টুরেন্টে ঢুকবো, দেখি এখানে কি পাওয়া যায়, সকালে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট বানানো হচ্ছে, আমরা পুরি সবজি অর্ডার দিয়েছি। আর এখানে জাস্ট গানটা চলছে, শোনো কত সুন্দর লাগছে। এরকম একটা ভিউ সাইডে, আর এরকম কৈলাস খেরের গান দেখতে পাচ্ছ। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, 3টে একদম বিগ সাইজের পুরি, তার সাথে একটা আলু তরকারি, একটা ডালের সবজি, আর এখানে আছে দই। এটা কোয়ান্টিটিটা খুব সুন্দর, কোয়ালিটিও খুব সুন্দর। এখনো খাইনি, খেয়ে বলবো টেস্টটা কেমন। খাবারের কোয়ালিটি এবং টেস্ট দুটোই খুব সুন্দর। একদম দামটা হচ্ছে একটু এক্সপেন্সিভ এখানে, কারণ পাহাড়ের উপর জিনিস খুব কম পাওয়া যায়। খুব সুন্দর লাগলো সে। সকালের ব্রেকফাস্ট খেতে খেতে যদি এমন ভিউ দেখি তাহলে আর কি লাগে বলো, কি লাগে জীবনে? সকালের ব্রেকফাস্ট খেতে খেতে যদি এমন ভিউ দেখি, জীবনে আর কিছুই লাগে না। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এখন আমরা আবার স্কুটি নিয়ে বেরিয়ে যাবো আমাদের মেন যে ডেস্টিনেশন দার্জিলিংয়ের দিকে। আর বেশি লেট করবো না, বিলটা পেমেন্ট করবো আর তার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসলাম, আর দেখতে পাচ্ছ আমাদের সেফটি একটু পরে নিলাম, হ্যান্ড গ্লাভস। আর এখন গাড়িও রেডি, তো এখন আমরা এই দিকটাতে যাবো। যাওয়ার পথে একটা খুব সুন্দর ঝর্ণা দেখতে পেলাম, আর বর্ষাকালে আসলে এই ঝর্ণাগুলোতে প্রচণ্ড প্রচণ্ড জল থাকে। আমরা আরেকটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, আর এখান থেকে শিলিগুড়ি শহরটা পুরো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখান থেকে ওই যে দূরে শিলিগুড়ি শহর পুরো দেখা যাচ্ছে। মেঘের জন্য ভালোভাবে বুঝতে পারছো না, বা কুয়াশার জন্য। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব সামনের দিকে। আর এই আমাদের পথের সাথী, 2 দিনের জন্য থাকবে আমাদের, ভালোভাবে 7 দিক, এটাই আমরা আশা করছি এর থেকে। আমরা এখন এসে দাঁড়ালাম কার্শিয়াংয়ে। এটা পাহাড়ের উপরে একটা বড় শহর দার্জিলিংয়ের আগে। আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, আই লাভ কার্শিয়াং। ভালো করে দেখাচ্ছি, দেখো। আর কার্শিয়াংয়ের এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, আমি ভিউ পয়েন্টের দিকে নিয়ে যাব। এই যে এই দিকটাই দেখতে পাচ্ছ, এটা হলো কার্শিয়াং মেন শহর। আর যারা শেয়ার ট্যাক্সি বা বাসে আসবে একটু চেষ্টা করবে এখানে কিছুক্ষণ দাঁড়ানোর, কারণ এখানে খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবে, যেটা পুরোটাই 360। আর তাছাড়া এখান থেকে তিস্তা নদী এবং শিলিগুড়ি শহরের কিছুটা অংশ দেখা যায়, যেটা খুবই সুন্দর লাগে। এখন মেঘের কারণে অতটা বোঝা যাচ্ছে না, আমি জুম করে দেখাচ্ছি। আর এই যে আবার দেখিয়ে দিচ্ছি, মেন কার্শিয়াং শহর হলো এই, জুম করে দেখাচ্ছি, দেখো এগুলো। আমরা কার্শিয়াংয়ে যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে বেরিয়ে আসলাম, আর এখন আমরা যাচ্ছি মেন যে কার্শিয়াং সিটি আছে, কার্শিয়াং স্টেশন, সেদিকেই।
আমরা এখন আছি কার্শিয়াং শহরে, আর আমার এই সাইডে দেখতে পাচ্ছ টয় ট্রেনের যে লাইনটা আছে, লাইনটা চলে গিয়েছে। আমরা এখন এই লাইন ধরে যাব দার্জিলিংয়ের দিকে। ওই যে দূরে বেরিয়ে যাচ্ছে টয় ট্রেন। জাস্ট কার্শিয়াং শহরটা পার করেই টার্নিং একটা নিতেই এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ। আমার পাশে পাইন ফরেস্ট, না দাঁড়িয়ে থাকতে পারলাম না, ভাবছিলাম যে দাঁড়াবো না, একদম ডাইরেক্ট কার্শিয়াং থেকেই গাড়ি চালিয়ে দার্জিলিং চলে যাবো, না দাঁড়িয়ে পারলাম না। কতটা সুন্দর লাগছে, একদম শান্তশিষ্ট, আর হালকা হালকা বাতাস আসছে এর মধ্যে দিয়ে, ঠান্ডা, কি নাইস নাইস, অপরূপ সুন্দর, অপরূপ। একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাইন ফরেস্টগুলো। বন্ধুরা, রাস্তার দৃশ্যটা শুধু দেখো, অপরূপ সুন্দর। দুই দিকে পাইন ফরেস্ট মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর তার মাঝখান দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি প্রকৃতি উপভোগ করতে করতে। কার্শিয়াং মেন শহর পিছনে ফেলে আমরা বেশ কিছুটা আসলাম, আর এখন প্রচণ্ড শীত লাগছে, কারণ দার্জিলিংয়ে এখন 17 থেকে 18 ডিগ্রি টেম্পারেচার আছে। আর এমন টেম্পারেচার শীতকাল ছাড়া প্রায় সবসময় থাকে, এর থেকে উপরে ওঠে না, এর থেকে নিচেই নামে। তাই বলবো যারা দার্জিলিং আসছো অবশ্যই শীতের ড্রেস ক্যারি করবে। সামনে একটা রোপওয়ে আছে দেখতে পাচ্ছ, আর পুরাতন মনে হচ্ছে, স্বাভাবিক। এটা কতটা পুরাতন আমি ওই বোর্ডটা দেখালে বুঝতে পারবে। কি লেখা আছে জাস্ট দেখো, ব্রিটিশ রোপওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, লন্ডন। অর্থাৎ এটা ব্রিটিশদের আদলে তৈরি করা হয়েছিল, আর এখনও অক্ষত অবস্থায় আছে, হয়তো ইউজ হয় না। আমরা এখন যাচ্ছি ভারতবর্ষের সবথেকে উচ্চতম রেল স্টেশনের দিকে, যেটি প্রায় 150 বছরের মতো পুরানো, আর যেটি চালু হয়েছিল 1881 সালে। আর এর উচ্চতা আমি স্টেশনের কাছে গিয়ে দেখাবো। সামনেই দেখতে পাচ্ছ রাস্তার ওদিক দিয়ে রেলের একটা লাইন চলে এসেছে, আর এটি হলো সেই স্টেশনের টয় ট্রেন চলাচলের লাইন। অবশেষে আমরা চলে আসলাম ভারতবর্ষের সর্বোচ্চ উচ্চতম হিমালয়ান রেল স্টেশনের, যেটির নাম হলো ঘুম স্টেশন। আর এই ঘুম স্টেশনের উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 7407 ফুট উপরে, এবং এর পাশ দিয়ে যে রেলের ট্র্যাকটি দেখতে পাচ্ছ এবং যে রাস্তাটি, এটা সোজা চলে গিয়েছে দার্জিলিং হিল স্টেশনের দিকে। এবং এই ঘুম স্টেশনের কাছেই আছে ঘুম মনিস্ট্রি এবং ঘুম মিউজিয়াম, যেটা তোমরা খুব সহজেই দেখে নিতে পারো, এবং খুব সুন্দর জায়গা। দেখতে পাচ্ছ এটা হলো ঘুম স্টেশনের একদম সামনের দিকটা, আর এখানে লেখা আছে 7407 ফুট, সমুদ্রপৃষ্ঠ থেকে সব থেকে উপরের স্টেশন ইন্ডিয়ার। আর এখন আমরা এই যে এই রোডটা দিয়ে যাব, গিয়ে সোজা দার্জিলিং মেলে যাব। ফাইনালি আমরা চলে আসলাম দার্জিলিং মল রোড, আর দেখতে পাচ্ছ এটা হলো মল রোডের এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। আর এই হলো আমাদের স্কুটি। আর এখানে একটা ডিসিপ্লিন বা একটা রুলস আছে বলতে পারো, যে মল রোড দিয়ে কোনো প্রকার কোনো বাইক বা স্কুটি চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই একজন দেখতে পাচ্ছ টানতে টানতে নিয়ে আসলো, আর আমাদেরও সেই টানতে টানতে নিয়ে যেতে হবে। এটা একটা খুব সুন্দর ডিসিপ্লিন বা একটা রুলস বলতে পারো এখানকার। তো আমরা এখন সোজা যাব দার্জিলিং মলের দিকে, কারণ আমাদের দার্জিলিং মলের পাশে আজকে আমরা হোটেল নিয়েছি। তো চলো মলের দিকে যাওয়া যাক। আর এন্ট্রি করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বড় বড় করে আই লাভ দার্জিলিং, আর এই সোজা চলে গেলে দার্জিলিং মল। স্কুটিটাকে ঠেলতে ঠেলতে অবশেষে নিয়ে চলে আসলাম দার্জিলিং মল রোড চৌরাস্তা, আর ঘড়িতে প্রায় বাজতে চললো দুপুর 3টে। আমরা এখন হোটেলের দিকে যাব। আর এদিকে দেখতে পাচ্ছ একটা গোল্ডেন মূর্তি আছে, ইনি হলেন নেপালি কবি ভানুভক্ত আচার্য। এখন আমরা হোটেলের দিকে যাব, যেই হোটেলটি আমরা বুক করেছিলাম তার নাম হলো হোটেল সোলমার্গ মাউন্টেন রিট্রিট, যেটা দার্জিলিং চৌরাস্তা মোড়ের পুলিশ ক্যাম্পের সামনে থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে গোল্ডেন টিপস টিটোরিয়া যে শপটি আছে, ওই শপের সামনে দিয়ে একদম সোজা নেমে যেতে হবে নিচে 400 মিটার মতো। অবশেষে হোটেলে প্রবেশ করলাম, আর নিচে একটা সিঁড়ি চলে গেছে দেখতে পাচ্ছ, ওটা ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি, কিন্তু আমরা থাকবো উপরে অর্থাৎ সেকেন্ড ফ্লোরে। আর এটা হলো হোটেলের রেস্টুরেন্ট কাম ব্যালকনি, যেখানে থেকে সম্পূর্ণ ভ্যালির সুন্দর একটা ভিউ দেখা যায়। আর ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘারও খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এখান থেকে। আমরা যে রুমটা নিয়েছি, রুমটা বাইরে থেকে দেখালাম, এবারে ভিতর থেকে রুমটা ভালোভাবে দেখাচ্ছি, দেখো রুমটা কেমন। রুমের ভিতরটা দেখাচ্ছি, কিন্তু তার আগে রুমের বেডটা দেখাই কেমন। এটা হলো রুমের বেড, দেখতে পাচ্ছ অনেকটা বড়, দুজন অনায়াসে থাকতে পারবে। এটা কিং সাইজ বেড নয়, বাট দুজনের সমস্যাও হবে না। আর এদিকে দেখাচ্ছি দেখো, এখানে একটা মিরর আছে, এই যে সামনেই একটা মিরর। আর রুমের ভিতরটা মোটামুটি নর্মালি যেমন হয় একটা বাজেট রুম, ঠিক তেমনই। আর এখানে একটা দিয়াল আলমারি আছে। আর আমি দেখাচ্ছি এদিকে, এটা হলো বাথরুম, দেখতে পাচ্ছ লাইটটা জ্বালাই।
এখানে একটা ওয়েস্টার্ন কোমোড টয়লেট আছে, আর এদিকে একটা ছোট্ট বেসিন আছে। বাথরুমটা একদম মিডিয়াম সাইজের, খুব বড়ও নয় খুব ছোটও নয়, দেখতেই পাচ্ছ তোমরা, আশা করছি বুঝতে পারছো। আর এদিকে আছে গিজার, যেটা 24 ঘন্টা তোমরা গরম জলের সার্ভিস পাবে। এখন আমরা ঝটফট রেডি হবো, তারপর দুপুরের লাঞ্চ সারবো, তারপর বেরিয়ে যাবো আমরা হ্যাপি ভ্যালি পার্কের দিকে। আমাদের রুমের সামনে যে ব্যালকনিটা আছে, ব্যালকনি থেকে বাইরেটা কিছুটা এমন দেখায়, দেখতে পাচ্ছ ওই যে দূরে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। ওয়েদার ভালো থাকলে এর থেকে সুন্দর ভিউ দেখতে পাবে তোমরা। এটাই হলো এই হোটেলের মেন এন্ট্রি গেট। আর দেখতে পাচ্ছ লেখা আছে সোলমার্ক মাউন্টেন রিট্রিট হোমস্টে। আর এই হোমস্টেটি একদম দার্জিলিং মেল থেকে 3 থেকে 400 মিটার ওয়াকিং ডিস্টেন্স রাস্তা। দার্জিলিংয়ের মতো এক্সপেন্সিভ জায়গায় এসে যারা একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছো তাদের জন্য এই হোটেল মাউন্টেন একদম পারফেক্ট, কারণ এখানে খুব সস্তায় রুম পাওয়া যায়। যেমন আমরা ছিলাম একদিনে আমাদের মাত্র রুম ভাড়া নিয়েছে 1000 টাকা, তাও আমরা দুজন ছিলাম। আর এখানে ফুড ইনক্লুড রুম পেয়ে যাবে, যেমন 3 বেলা থাকা খাওয়া এবং ফ্যামিলি রুম থেকে শুরু করে A to Z সব কিছু তোমরা পেয়ে যাবে। আর একদম ম্যাল রোডের কাছেই, তাই যারা দার্জিলিংয়ে আসছো অবশ্যই এই হোটেলটা একবার চেকিং করতে পারো। আমরা প্রথম দিনে হোটেলে এসেছি প্রায় তখন 3:30 4টে বেজে গিয়েছে। আর এই প্রথম দিন আমরা ফ্রেশ হওয়ার পরে এখন বেরোবো হ্যাপি ভ্যালি পার্ক দেখতে। এটা হলো আমাদের হোটেল, এটা দিয়ে উপরে আসলাম। আর আমাদের বাইকটি এখানে পার্ক করা আছে, আমরা এখন বাইক নেবো, নিয়ে সোজা চলে যাব হ্যাপি ভ্যালির দিকে। আমাদের এই দার্জিলিং ট্যুরের ব্লগটি মূলত 2 থেকে 3টি পার্টে বিভক্ত থাকবে, কারণ একটা পার্টে সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব নয়। পরবর্তী ব্লগে আমরা কোন কোন সাইট সিন ঘুরছি সেগুলোই দেখাবো। হ্যাপি ভ্যালি টি এস্টেট দার্জিলিং। আর এই হ্যাপি ভ্যালি পার্ক বা টি এস্টেটে কীভাবে আসবে আমি সহজেই বলে দিচ্ছি। দার্জিলিং যে জু আছে, জুয়ের পাশ দিয়ে একটা টার্নিং নিয়ে সোজা যেটা নিচে নেমে যায়, ওই রাস্তা দিয়ে আসবে। আর এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর দার্জিলিংয়ের পুরো যে ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে দার্জিলিং শহরটা। আর আমরা এখন হ্যাপি ভ্যালি পার্কের দিকে যাব। আর এইটাই সোজা চলে গিয়েছে এই রাস্তাটা ডাইরেক্ট ওই দার্জিলিং জুয়ের দিকে, আর আমরা এই পিছন দিকে নিচে নামবো। এখান থেকে শুরু হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক বা হ্যাপি ভ্যালি টি এস্টেট এরিয়া। আর দেখতেই পাচ্ছ সামনে ওই যে দূরে ছোট্ট ছোট্ট বিন্দুর মতো দেখা যাচ্ছে, ওটা হলো দার্জিলিং সিটি। আমার সামনেই দেখতে পাচ্ছ পুরো একদম ওয়াইড একটা ভিউ, কত সুন্দর লাগছে। আর এখানে একটা মনিস্ট্রি আছে, আর তার পাশে বসে আছে দার্জিলিংয়ের কিছু লোকাল পাবলিক। আর এদিকের ভিউটা একবার জাস্ট দেখো, পাহাড়ের ওদিকে সূর্যটা কত সুন্দর লাগছে, আর চারিদিকটা পুরো গোল্ডেন হয়ে আছে। আর কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে, তাই আমরা এখানেই বসবো, বসে আজকের সূর্য অস্ত যাওয়াটা এই হ্যাপি ভ্যালি পার্ক থেকে বসে উপভোগ করব। স্কুটিটাকে এখানেই পার্ক করলাম, আর সামনে কত সুন্দর একটা ওয়াইড ভিউ দেখতে পাচ্ছি, শুধু চায়ের বাগান। আর এদিকেও এই যে চায়ের বাগানের মাঝখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সামনে ওই যে পাহাড়ের মাথায় সূর্য একদম রেডি হচ্ছে সানসেট হওয়ার জন্য, অস্ত যাওয়ার জন্য রেডি হচ্ছে সূর্য। আর চায়ের বাগানের উপরে সূর্যের আলোটা পড়ছে, একদম একটা সোনালি রং ধারণ করছে। আর ওই যে দূরে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে দার্জিলিং শহর, আমি জুম করে দেখাচ্ছি, দেখো চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। দার্জিলিং শহরটা কতটা সুন্দর লাগছে দেখো এই হ্যাপি ভ্যালি পার্ক থেকে। তো এখন আমরা এখানেই শেষ করব আমাদের যে 2 দিনের ট্যুরের ব্লগটি, প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসছে, চলো দেখা হচ্ছে দার্জিলিং ব্লগের দ্বিতীয় পার্টে।